গল্পের নাম বৃষ্টিস্নাত বাগান বিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব ৬। রাত ৭টা, অন্ধকারাচ্ছন্ন রুমে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ যেন মেঘলা আকাশের বজ্রপাতের মতো শোনাচ্ছে। অসনো গরমে ইমতাহার ঘুম ভাঙল। পিটপিট করে চোখ খুলে একবার সিলিং এর দিকে তাকিয়ে আবার চোখ বুজে ফেল। তারপর আবার ধপ করে চোখ খুলে নড়াচড়ার চেষ্টা করতেই বুঝতে পারল কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ইমতাহার বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। সে পুরো শরীর শক্ত করে চোখ দুটো বড় বড় করে নিজের বুকের উপর তাকাল। একটা দীর্ঘ, চওড়া আর শক্তিশালী পুরুষালী হাত তার কোমর জড়িয়ে ধরে অত্যন্ত শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে। ঘরের ভ্যাপসা গরমটা এখন আর নেই, বরং এসির কনকনে ঠান্ডা বাতাস পুরো রুমটাকে বরফ বানিয়ে রেখেছে। আর সেই ঠান্ডার মাঝেই ইমতাহার নাসিকারন্ধ্রে এসে ধাক্কা খেল চন্দন কাঠের সেই চিরচেনা তীব্র সুবাস। ইমতাহার আর বুঝতে বাকি রইল না যে এই গভীর অন্ধকারের মাঝে তাকে এভাবে নিজের বাহুডোরে বন্দি করে রাখা মানুষটিকে। সে অত্যন্ত সতর্কতার সাথে নিঃশব্দে মেহরাজের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু সে সামান্য একটু নড়ে উঠতেই মেহরাজের পাকড়াপাকড়ি যেন আরও দ্বিগুণ শক্ত হয়ে গেল। মেহরাজ ঘুমের ঘোরেই ইমতাহাকে নিজের আরও কাছে টেনে নিয়ে তার ঘাড়ের কাছে মুখ গুজে এক গভীর শ্বাস ছাড়ল। তার উষ্ণ শ্বাস ইমতাহার উন্মুক্ত গলার চামড়ায় লাগতেই ইমতাহা শিউরে উঠল। লজ্জায়, রাগে তার পুরো শরীর রিরি করে উঠল। ছাড় বলছি আমায়। ইমতাহার এমন চিৎকারে গভীর ঘুমে থাকা মেহরাজ ধরফর করে উঠে বসল। মেহরাজ এক ঝটকায় ইমতাহার কোমর থেকে হাত সরিয়ে নিয়ে বিছানায় সোজা হয়ে বসল। তার চোখ দুটো ঘুমে আচ্ছন্ন থাকলেও ইমতাহার চিলচিৎকারে তার মস্তিষ্কের অবশ ভাবটা পলকেই কেটে গেল। অন্ধকারের মাঝেও মেহরাজের ভারী বুকটা দ্রুত ওঠানামা করছে। সে কিছুক্ষণ কিংকর্তব্যবিমুখ হয়ে ইমতাহার আবছা অবয়বের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে ঠিক কী ঘটেছে। ইমতাহা মেহরাজের বাঁধন আলগা হতেই বিছানার অন্য প্রান্তে সরে গেল। নিজের গায়ের ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরে সে অন্ধকারের মাঝেই মেহরাজের দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে হাঁপাতে লাগল। দুপুরের সেই তীব্র শ্বাসকষ্টের রেশ এখনও পুরোপুরি কাটেনি, তার উপর ঘুমের ঘোরে এই লোকের এত কাছাকাছি থাকার অস্বস্তি তাকে আরও দিশেহারা করে তুলেছে। মেহরাজ ঘুমের রেশ কাটিয়ে চোখ কচলে ইমতাহার দিকে এগোতে নিলে ইমতাহা চিৎকার করে উঠল। এগোবি না, মহিষের বাচ্চা হিটলার! মেহরাজ ইমতাহার দিকে এগোতে গিয়েও এক ঝটকায় মাঝপথেই থমকে গেল। অন্ধকারের মাঝে তার কুঁচকে যাওয়া চোখ আর স্তব্ধ হয়ে যাওয়া অবয়ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে নিজের কানকেও ঠিক বিশ্বাস করতে পারছে না। যে মেহরাজ জাইনের একটা কড়া চাহনিতে পুরো মেহরাজ গ্রুপের বড় বড় কর্মকর্তারা ভয়ে তটস্থ থাকে, যাকে অফিসের সবাই আড়ালে হিটলার বলে ডাকে, তার মুখের উপর কেউ আজ মহিষের বাচ্চা হিটলার বলে দিল। তাও আবার তার নিজেরই বেডরুমে, তার নিজেরই বিছানায় বসে। মেহরাজ বিছানার পাশে থাকা ল্যাম্পের সুইচটা অন করল। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা একটা হালকা সোনালি আলোয় আলোকিত হয়ে উঠল। আলোর তীব্রতায় ইমতাহা এক হাত দিয়ে নিজের চোখ দুটো আড়াল করল, কিন্তু তার অন্য হাতটা তখনও ওড়না কামড়ে ধরে আত্মরক্ষার ভঙ্গিতে শক্ত হয়ে আছে। মেহরাজ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে নিজের ধবধবে সাদা শার্টের হাতা দুটো আর একবার কনুই পর্যন্ত গুটিয়ে নিল। তার বাদামি চোখের মণি দুটোতে প্রথমে বিস্ময় থাকলেও পরক্ষণেই সেখানে এক অদ্ভুত, চাপা কৌতুকের আভা খেলে গেল। সে ইমতাহার দিকে কয়েক সেকেন্ড স্থির চাউনিতে তাকিয়ে থেকে একটা গভীর শ্বাস ফেল। তারপর টেবিলের উপর রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ইমতাহার দিকে বাড়িয়ে দিল। অত্যন্ত নরম কণ্ঠে বলল, আগে পানিটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিন, মহিষের বাচ্চার হিটলারের বউ। খাব না। তোর হাতে বিষ আর মুখে মধু। কিন্তু অন্তর পরিষ্কার আছে। মেহরাজ এখনও পানির গ্লাসটা বাড়িয়ে ধরে আছে। ইমতাহা এক পলক পানির দিকে তাকিয়ে নিজেকে আরও গুটিয়ে নিল। মেহরাজ দীর্ঘশ্বাস ফেলে পানির গ্লাসটা জায়গা রেখে দিল। মেহরাজ ইমতাহার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে খাটের একদম এক কোণায় বসল। তার দীর্ঘ অবয়বটা এখন অনেকটাই শান্ত, দুপুরের সেই সাইকোপ্যাথিক রাগের লেশমাত্র সেখানে নেই। নিজের দুই হাতের বড় বড় আঙুলগুলো একসাথে লক করে সে মেঝের দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আপনি যে নামগুলো ধরে ডাকলেন ইমতাহা, সেগুলোর জন্য মেহরাজ জাইনকে অন্য কেউ হলে হয়তো এতক্ষণে এই দুনিয়া থেকে গায়েব করে দেয়া হতো। কিন্তু আপনাকে ছাড় দেওয়া হচ্ছে কারণ আপনি আমার ওয়াইফ। নেই আমার স্বামী। মরে গেছে বলেছি না। আমার কাছে মেহরাজ জাইন মৃত। তাহলে আমি কে? মেহরাজের এই আচমকা আর শান্ত প্রশ্নের মুখে ইমতাহা ক্ষণিকের জন্য থমকে গেল।
শব্দ তিনটে ঘরের কনকনে ঠান্ডা বাতাসের মাঝে যেন এক অদ্ভুত প্রতিধ্বনি সৃষ্টি করল। মেহরাজের বাদামি চোখ দুটো এখন আর জ্বলছে না, বরং সেখানে এক গভীর অতলান্তিক অন্ধকার। সে ইমতাহার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, যেন এই প্রশ্নের ভেতর দিয়েই সে তার ৩ বছরের সমস্ত অধিকার আর না বলা জমানো যন্ত্রণার হিসাব চুকিয়ে নিতে চায়। ইমতাহা নিজের ভেতরের অস্বস্তিটুকু আড়াল করতে ওড়নাটা আরও শক্ত করে টেনে নিল। তার বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। সে মেহরাজের চোখের দিক থেকে দৃষ্টি সরিয়ে দেয়ালঘড়ির দিকে তাকাল। কাটার টিকটিক শব্দটা এখন আরও তীব্র মনে হচ্ছে। সে নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব কঠিন ও ধারালো করে বলল, তুই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তুই মেহরাজ জাইন, একটা স্বার্থপর, অহংকারী সাইকো, যে নিজের ক্ষমতার জোরে মানুষের জীবন নিয়ে খেলা করতে ভালোবাসে। ৩ বছর আগে যা হয়েছিল তা একটা জোর জুলুমের নাটক ছিল। আর আজ যা করছিস তা স্রেফ একটা অপহরণ। এর বাইরে তুই আমার আর কেউ নোস। মেহরাজ একটা শুকনো হাসি দিল। তারপর ইমতাহার সামনে থেকে উঠে গেল। একটু দূর গিয়ে সে তার শার্টের বোতামটা আঙুল দিয়ে সামান্য আলগা করে নিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল। পানির গ্লাসটা তুলে নিয়ে এক ঢোকে পুরো পানিটা শেষ করল, যেন নিজের ভেতরের তপ্ত আগুনটাকে শান্ত করার চেষ্টা করছে। গ্লাসটা টেবিলে রাখার সময় একটা মৃদুঠক শব্দ হল। তারপর সে ঘুরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে ইমতাহার দিকে তাকাল। অভিশাপই সই ইমতাহা। তবে মনে রাখবেন, কিছু অভিশাপ কিন্তু সারা জীবনের জন্য পিছু লেগে থাকে। তাকে চাইলেও জীবন থেকে মুছে ফেলা যায় না। মেহরাজ ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত রেখে সে আর একবার পেছন ফিরে তাকাল। তার চোখে তখন আবার সেই চেনা, তীক্ষ্ণ আর রহস্যময় হিটলারি চাউনি। ইমতাহা চোখ শুরু করে তাকিয়েছিল, এরকমভাবে হঠাৎ দাঁড়িয়ে থাকায় ভেবেছিল হয়তো কিছু বলবে। কিন্তু মেহরাজ এক পলক ইমতাহার দিকে তাকিয়ে গটগট করে চলে গেল দরজা খুলে। মেহরাজ নিচে এসে দেখল শায়লা এখনও বসে আছে। সোফায়, পাশের সোফায় আবরাজ বসে বসে টিভিতে মুভি দেখছে। মেহরাজকে নিচে নামতে দেখেই শায়লা সোফা ছেড়ে ঝড়ের গতিতে উঠে দাঁড়াল। তার মেকআপের ১২টা বেজে যাওয়া চেহারা আর হাঁটুর উপর উঠে থাকা সেই কালো চমকিলা শাড়ি নিয়ে সে এতক্ষণ ড্রয়িং রুমে ওতো পেতে বসেছিল। মেহরাজ জাইন উপর থেকে একা নেমেছে দেখে তার চোখ দুটো এক নিমেষে চকচক করে উঠল। মেহু বেইব। শায়লা প্রায় কান্দো কান্দো গলায় মেহরাজের দিকে ২ কদম এগিয়ে গেল। তুমি ওই মেয়েটার জন্য আমার সাথে এমন করতে পারো না। দেখেছ তোমার ওই তারদর ভাইটা আমার শাড়ি নিয়ে কীরকম নোংরা কমেন্ট করেছে? ও আমাকে লাইলা খালা বলেছে। মেহু, জাস্ট ইমাজিন। মেহরাজ শায়লার দিকে এক পলকও তাকাল না। তার সারা শরীর থেকে তখনও চন্দন কাঠের সুবাসের সাথে এক তীব্র গাম্ভীর্য ঠিকরে বেরোচ্ছে। শার্টের আলগা কলার আর পকেটে হাত গুজে রাখা রাজকীয় ভঙ্গিতে সে সোজা গিয়ে সোফায় বসল। তার চোখ জোড়া টিভির স্ক্রিনের দিকে, যেখানে আবরাজ তখনও বেশ আয়েশ করে মুভি দেখছে আর পপকর্ন চিবাচ্ছে। বজ্রপাত। মেহরাজের বরফশীতল কণ্ঠ ড্রয়িং রুমের বাতাসে ভেসে এল। আবরাজ টিভির রিমোট দিয়ে সাউন্ড ১ পয়েন্ট কমিয়ে ভাইয়ার দিকে তাকাল। তার নাকের ডগায় ঝুলে থাকা লাল চশমাটা একটু উপরের দিকে ঠেলে সে বলল, ইয়েস, অন ডিউটি হিটলার ভাইয়া। বলো, কাচ্চি বিরিয়ানি কি ওপরে দিয়ে আসব? নাকি ভাবি নিচের ডাইনিংয়ে এসে আমাদের ধন্য করবেন? পরে। মেহরাজ আবরাজের দিকে ফিরে আবার বলল, আমি তোমাকে ১০ মিনিট আগে একটা অর্ডার দিয়েছিলাম, বজ্রপাত। এই ড্রয়িং রুম থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য। এখনও জাইন ভিলাসের সোফাগুলো নোংরা হয়ে আছে কেন? আবরাজ পপকর্নের বাটিটা ধপ করে টেবিলের উপর রেখে সোফা থেকে লাফিয়ে উঠল। সে নিজের লাল জুতো জোড়া মচমচিয়ে শায়লার সামনে এসে একগাল হাসল। আরে খালা, আপনি এখনও যাননি? আমি তো ভেবেছিলাম আপনি এতক্ষণে আপনার ওই মোটা মোটা সাদা ঠ্যাং দিয়ে হেঁটে জাইন ভিলাসের সীমানা পার হয়ে গেছেন। ভাইয়া কিন্তু অলরেডি রেগে আছেন। আর আপনি তো জানেনই, আমাদের হিটলার জাইন রেগে গেলে শেয়ার বাজারের ১২টা বাজাতে ১ সেকেন্ডও সময় নেয় না। শায়লা মেহরাজের পাথরের মতো গম্ভীর চেহারার দিকে তাকাল। সেখানে তার জন্য কোনো দয়া বা অনুভূতির লেশমাত্র নেই। নিজের ইগো আর আত্মসম্মানে চরম আঘাত লাগায় সে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের শাড়ির আঁচলটা টেনে টুনে কোনোমতে গায়ের উপর ফেল। ইউ উইল রিগ্রেট দিস, মেহরাজ জাইন। তুমি ওই বুড়ি মেয়ের জন্য আমাকে তাড়াচ্ছ? টেল মি, কি নেই আমার মধ্যে যা ওই মেয়ের মধ্যে তুমি দেখতে পেরেছ? ওই মেয়ের মধ্যে আত্মসম্মান আছে যা তোমার নেই। ওই মেয়ে ন্যাকামো করে না যা তুমি করো। ওই মেয়ের ১০০টা লাং নেই যা তোমার আছে।
ওই মেয়ে যথেষ্ট শালীন আর রুচিশীল, যা তুমি নও। ওই মেয়ে শালীনভাবে মেহরাজ জাইনের মন কাড়তে পেরেছে, যা তুমি অশ্লীলভাবে পারোনি। সবশেষে ওই মেয়ে মেহরাজ জাইনের অর্ধাঙ্গিনী, যা তুমি স্বপ্নেও হতে পারবে না। মেহরাজের মুখের উপর ধূপধাপ তাসের ঘরের মতো ভেঙে পড়া শায়লার শেষ অহংকারটুকু যেন এবার একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। শেষ কথাগুলো বলার সময় মেহরাজের কণ্ঠস্বরে কোনো উচ্চবাচ্য ছিল না, কিন্তু প্রতিটি শব্দে জাইন পরিবারের বড় ছেলের যে চিরন্তন অহংকার আর একরোখা দাবি মিশেছিল, তা যেন পুরো ড্রয়িংরুমের বাতাসকে ভারী করে তুল। অর্ধাঙ্গিনী শব্দটা যখন মেহরাজের মুখ থেকে বের হল, তখন সোফায় বসে থাকা আবরাজও পপকর্ন চিবানো ভুলে বড় বড় চোখে ভাইয়ার দিকে তাকাল। মনে মনে ভাবল, সাবাস হিটলার ভাইয়া, এতদিনে লাইনে এসেছ। শায়লা এক পা পিছিয়ে গেল। তার চওড়া লিপস্টিক মাখানো ঠোঁট দুটো কাঁপছে। এত বড় অপমান সে নিজের জীবনে কখনো সয়েছে বলে মনে করতে পারল না। যে মেহরাজ জাইনের পেছনে সে মাসের পর মাস ছায়ার মতো ঘুরেছে, যার একটা ইশারার জন্য সে পাগল ছিল, সে আজ একটা মধ্যবিত্ত জেদি মেয়ের সাথে তার তুলনা করে তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। মেহরাজ জাইন। শায়লার গলা দিয়ে এবার আর কোনো চিলচিৎকার বের হল না, কেবল এক বুক চাপা কান্নার সাথে মেশানো আক্রোশ ঝরে পড়ল। তুমি পস্তাবে। এই অন্ধ অহংকার আর ওই জেদি মেয়ের ভালোবাসার মাসুল তোমাকে দিতে হবে। সে আর এক সেকেন্ডও দাঁড়াল না। নিজের শাড়ির কুচিগুলো কোনোমতে এক হাতে মুঠো করে ধরে খটখট শব্দে হাই হিল আছড়াতে আছড়াতে সে জাইন ভিলাসের মেইন গেট দিয়ে বাইরের নিকষ কালো অন্ধকারের বুকে হারিয়ে গেল। ড্রয়িংরুমে আবার সেই পিনপতন নীরবতা। আবরাজ একটা লম্বা শ্বাস ফেলে সোফা থেকে উঠে দাঁড়াল। নিজের লাল ফ্রেমের চশমাটা নাকের ডগা থেকে ঠেলে চোখের উপর ঠিক জায়গায় বসিয়ে সে বাঁকা হেসে বলল, উফ ভাইয়া, রোস্টিং লেভেল তো আজ একদম থাইল্যান্ডের ফ্লাইটের চেয়েও উঁচুতে চলে গেছে। তা এই থিওরিগুলো কি আগে থেকেই স্ক্রিপ্ট করা ছিল, নাকি অন দ্য স্পট হিটলার মোড অন হল? মেহরাজ আবরাজের ফালতু কথার কোনো জবাব দিল না। সে হাত বাড়িয়ে টেবিল থেকে তার হাতঘড়িটা তুলে নিল। সময় পেরিয়ে যাচ্ছে। ওপরের ঘরে একজন এখনও না খেয়ে বসে আছে, যার ফুসফুসের একটুখানি অনিয়মেই মেহরাজ জাইনের পুরো দুনিয়া ওল্টপাল্ট হয়ে যায়। সে সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। নিজের শার্টের কলারটা আর একবার ঠিক করে অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বলল, বজ্রপাত, অনেক ফাজিলমো হয়েছে। এবার উপরে যাও। ইমতাহার রাগ এখনও কমেনি, আমি গেলে হয়তো খাবার ছুঁড়ে ফেলে দেবে। তুমি গিয়ে ওকে বুঝিয়ে খাবার দিয়ে এসো। আবরাজ ঢোক গিলে বলল, ভাইয়া রাগের দিক থেকে চিনিমিনি আপু, সরি চিনিমিনি ভাবি তোমার 3 ডাবল। যদি খাবার দিতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়? ডোন্ট ওয়ারি। বেশি হলে আমি আছি তো। ইমতাহা বিছানার সাথে হেলান দিয়ে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল। খট করে দরজা খোলার শব্দ হল। ইমতাহা কেঁপে উঠল, কিন্তু শব্দ করল না। পায়ের ধীর অথচ চেনা মোচমোচে শব্দের সাথে সাথে ঘরের ভেতরে প্রবেশ করল এক জোড়া লাল ফ্রেমের চশমা। ইমতাহা মাথা না তুলেও বুঝতে পারল, এটা মেহরাজ নয়, আবরাজ। আবরাজ ঘরের ভেতরে ঢুকে প্রথমে চারপাশটা একবার দেখে নিল। ঘরের এসির ঠান্ডা বাতাস আর সোনালি ল্যাম্পের আলোয় গুটিসুটি মেরে বসে থাকা ভাবিকে দেখে তার স্বভাবসুলভ ফাজিলমোটা যেন নিমেষেই উবে গেল। সে ট্রেতে করে ধোয়া ওঠা গরম কাচ্চি বিরিয়ানির বাটি আর পানির গ্লাস নিয়ে অত্যন্ত সাবধানে বিছানার পাশের সাইড টেবিলটার উপর রাখল। তারপর গলা খাকারি দিয়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়াল। ইয়ে চিনিমিনি ভাবি। আবরাজ বেশ নরম আর ভদ্র গলায় ডাকল, যা তার স্বভাবের সাথে মোটেও যায় না। আমি আবরাজ। মানে ওই মহিষের বাচ্চার। আই মিন হিটলার ভাইয়ার ছোট ভাই। ইমতাহা হাঁটু থেকে মাথাটা তুলল। তার চোখ দুটো তখনও সামান্য লাল হয়ে আছে, কিন্তু চাউনিতে এখনও সেই জেদি ভাবটা স্পষ্ট। সে আবরাজের দিকে এক পলক তাকিয়েই আবার চোখ ফিরিয়ে নিল। কোনো কথা বলল না। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের পাশে রাখা একটা চেয়ার টেনে বসল। সে নিজের চশমাটা নাকের উপর একটু ঠিকঠাক করে নিয়ে বলল, ভাবি, আপনি ভাইয়াকে যা ইচ্ছা তাই বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলতে, ভাইয়াকে আমি কখনো কারোর জন্য এত উতলা হতে দেখিনি। আব, যা এখান থেকে। ইমতাহার ভেজা কণ্ঠস্বর শুনে আবরাজের মুখের কথা থমকে গেল। সত্যি বলতে তার ভীষণ কষ্ট হচ্ছে এই মেয়েটার জন্য। তবে সে খুশি ইমতাহাকে তার ভাবি হিসেবে পেয়ে। কিন্তু এই যে আপনি দুপুরের পর থেকে কিচ্ছু না খেয়ে পেটের উপর অত্যাচার করছেন, এটা তো ঠিক না। আমি খাব না। তোমরা আমাকে জোর করে এখানে আটকে রেখেছ কেন? তোমার ভাইয়াকে গিয়ে বলো আমাকে আমার বাড়ি ফিরিয়ে দিতে।
আমি মেহরাজ গ্রুপের চাকরিও করব না, আর এই জাইন ভিলাসে 1 সেকেন্ডও থাকব না। আরে ভাবি, শান্ত হন। বাড়ি ফেরার কথা তো পরের বিষয়, আগে এই কাচ্চি বিরিয়ানিটা শেষ করুন। সুগন্ধটা একবার শুকে দেখুন তো। পুরান ঢাকার খাস খাসি দিয়ে বানানো। আপনি না খেলে নিচে ভাইয়াও না খেয়ে পাথরের মতো বসে থাকবে। আর ওই হিটলার না খেয়ে থাকলে অফিসের পুরো রাগটা এসে পড়বে আমার উপর। তখন মেহরাজ গ্রুপের ফাইলপত্র আমার মাথায় ভাঙবে। ইমতাহা কাচ্চির প্লেটের দিকে তাকাল। সত্যি বলতে, দুপুরের সেই ইনহেলার কাণ্ডের পর তার নিজেরও ভীষণ খিদে পেয়েছিল, পেটের ভেতরটা যন্ত্রণায় মোচড় দিচ্ছিল। কিন্তু মেহরাজ জাইনের উপর থাকা রাগ আর জেদ তাকে কিছুতেই নতি স্বীকার করতে দিচ্ছিল না। দেখো ভাবি, মেহরাজ ভাই কিন্তু অনেক ভালো। ও অত খারাপ ছেলে না যত আমি বলি। তুই যা এখান থেকে, কুত্তা। ইমতাহা চেঁচিয়ে উঠল। আবরাজ লাফ মেরে শুকনো ঢোক গিলে মেহরাজ রুমের দিকে আসছিল। ইমতাহার কণ্ঠ শুনে হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। চেঁচিয়ে বলল, কি হয়েছে বজ্রপাত? ও কি তোকে কুত্তা বলল? মেহরাজ জাইনের ঝড়ের বেগে ঘরে ঢোকা আর এমন অকস্মাৎ হুঙ্কারে আবরাজ নিজের 2 হাত তুলে এক লাফে চেয়ার থেকে 3 হাত দূরে সরে গেল। তার লাল ফ্রেমের চশমাটা নাকের ডগা থেকে প্রায় খসে পড়ার উপক্রম। সে নিজের শুকনো ঢোক গিলে করুণ চোখে একবার দরজায় দাঁড়ানো ভাইয়া আর একবার বিছানায় বসে থাকা সিংহী ভাবির দিকে তাকাল। ভাইয়া, ও জাস্ট কুত্তা বলেনি, ও আমাকে রুম থেকে গেট আউট হতে বলেছে। আবরাজ নিজের কাঁধটা 2 দিকে নাচিয়ে প্রায় কান্দো কান্দো গলায় নালিশ ঠুকল। আমি এত কষ্ট করে নিচে থেকে খাস খাসির কাচ্চি নিয়ে এলাম, আর উনি আমাকে স্রেফ 4 পায়ের একটা প্রাণী বানিয়ে দিলেন। নো ভাইয়া, দিস ইজ টু মাচ। আমি এই ইনসাল্ট মেনে নেব না। মেহরাজ আবরাজের ফালতু কান্নাকাটি এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বড় বড় পা ফেলে খাটের একদম কাছে চলে এল। তার বাদামি চোখের মণি দুটো তখন রাগে আর ইমতাহার অবাধ্যতায় জ্বলছে। সে আবরাজের হাত থেকে কাচ্চির ট্রেটা এক ঝটকায় নিজের হাতে নিয়ে সাইড টেবিলে ধপ করে নামিয়ে রাখল। তারপর আবরাজের দিকে না তাকিয়ে গম্ভীর, বরফশীতল গলায় অর্ডার দিল, বজ্রপাত, তুই নিচে যা। ড্রয়িংরুমের দরজা লক কর আর ডাইনিং টেবিল পরিষ্কার করতে বল। এখানে বাকিটা আমি দেখছি। কিন্তু ভাইয়া, ভাবি যদি রেগে কাচ্চির বাটি তোমার মাথায়। আবরাজ আর কথা শেষ করার সাহস পেল না। মেহরাজের একটা চিলতে করা চাহনি দেখেই সে নিজের চশমাটা নাক বরাবর ঠেলে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে ঘর থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে টেনে দিতেও ভুলল না। মেহরাজ এবার ইমতাহার দিকে তাকাল। ঘরের সোনালি ল্যাম্পের আলোয় ইমতাহার উজ্জ্বল শ্যামলা মুখটা, কান্নায় লাল হয়ে যাওয়া মুখটা এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে। তার সেই ডাগর চোখ দুটোতে এখন আর দুপুরের মতো অসহায়ত্ব নেই, বরং সেখানে একরোখা এক অভিমান পাথর হয়ে জমে আছে। মেহরাজ ধীর পায়ে এগিয়ে এসে বিছানার এক কোণায় বসল। চন্দন কাঠের সেই চিরচেনা সুবাসটা আবার ইমতাহার খুব কাছে চলে আসায় ইমতাহা একটু নড়েচড়ে আরও কিছুটা দূরত্ব বজায় রাখল। মেহরাজ আলতো করে কাচ্চির বাটিটা হাতে নিল। চামচ দিয়ে বিরিয়ানিটা একটু নাড়াচাড়া করতেই ঘরের কনকনে ঠান্ডা বাতাসে গরম কাচ্চির এক স্বর্গীয় সুবাস ছড়িয়ে পড়ল। সে 1 চামচ বিরিয়ানি ইমতাহার মুখের সামনে বাড়িয়ে ধরে অত্যন্ত শান্ত কিন্তু অলঙ্ঘনীয় গলায় বলল, খাবারের উপর রাগ করতে নেই ইমতাহা। চটপট মুখ খুলুন। ইমতাহা এক পলক মেহরাজ তো এক পলক চামচের দিকে তাকিয়ে ধপ করে বিছানা থেকে নেমে বাথরুমে চলে গেল। মেহরাজ চামচটা বাটিসহ শূন্যে ধরে হা করে তাকিয়ে রইল। এভাবে মুখের উপর খাবার ফেলে ইমতাহা ধপধাপ পা ফেলে বাথরুমে ঢুকে খটাস করে দরজা লক করে দেবে, এটা হয়তো মেহরাজ কল্পনাও করেনি। মেহরাজ বাথরুমের দরকার দিকে তাকিয়ে বিরিয়ানির চামচটা নিজের মুখে ঢুকিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে পুরো বাটি সাবার করে দিয়ে মেহরাজ ধপ করে চামচটা শূন্য বাটিতে ফেল। থং করে একটা ধারালো শব্দ হল। সে রুমাল দিয়ে মুখটা আলতো করে মুছে বিড়বিড় করল, এই মেয়ের জেদ ভাঙতে ভাঙতে আমি না কবে টপকে যাই। মেহরাজ আজকে সকাল সকাল অফিসে গিয়েছিল থাইল্যান্ডের ডিলটা পিছিয়ে নেওয়ার জন্য। সব ঠিকঠাক হতো যদি না সে সেই দিন ইমতাহাকে তার রুমে পেপার্স রেখে আসতে না বলত। ইমতাহা চলে যাওয়ার কিছুক্ষণ পর সে রুমে গিয়েছিল কিছু কাগজ আনার জন্য, পরে টেবিলের কাজপত্রের উপরে কাবিননামা দেখে বুঝে গিয়েছিল। কারণ ইমতাহা যথেষ্ট বুদ্ধিমান। 6টার সময় অফিসে গিয়ে 10টার মধ্যে কাজ সেরে শপিং মলে এসেছে মেহরাজ। মেয়েদের জামাকাপড় সম্পর্কে তার তেমন আইডিয়া নেই। তবে ইমতাহার জন্য জামাকাপড় নিতে হবে। কি নিবে ভাবতে ভাবতে মেহরাজ শাড়ির দোকানে গেল। ইমতাহাকে শাড়ি পরলে বেশ লাগে। সেই দিন সে তো মুগ্ধ হয়ে দেখছিল।
কত বছরের তৃষ্ণা। শাড়ির দোকানের আলোকোজ্জ্বল পরিবেশটা মেহরাজের জন্য বড্ড অপরিচিত। সে সাধারণত কর্পোরেট মিটিং আর ফাইলপত্রের মানুষ। এই রঙিন জগত, মখমল আর সিল্কের স্পর্শ তার কাছে কিছুটা পরাবাস্তব মনে হচ্ছে। দোকানের এক কোনায় দাঁড়িয়ে থাকা সেলসম্যানরা মেহরাজ জাইনের ব্যক্তিত্ব দেখে আগেই তটস্থ হয়ে গেছে। মেহরাজ দোকানের সবচেয়ে দামি আর উন্নত কালেকশনের দিকে ইশারা করল। তার চোখগুলো যেন ইমতাহার ছায়া খুঁজছে। ইমতাহা যখন শাড়ি পরে তখন তাকে ঠিক কেমন দেখায় সেটা মেহরাজের স্মৃতিতে এখনও জ্বলজ্বল করছে। বৃষ্টির দিনে বাগানবিলাসের নিচে সেই সবুজ রঙের শাড়িতে ইমতাহাকে মনে হয়েছিল কোনো দেবদূত, আবার অভিমানের রঙে তাকে যখন দেখল মনে হল যেন হাজার বছরের কোনো অপূর্ণ তৃষ্ণা তার চোখের কোণে জমে আছে। এইটা। মেহরাজ একটা গা সবুজ রঙের জামদানি শাড়ির দিকে আঙুল নির্দেশ করল। তারপর পাশ ফিরেই একটা হালকা ল্যাভেন্ডার রঙের জর্জেট শাড়ির দিকে তাকাল। আর এটা? দোকানদার মাথা ঝুঁকিয়ে বলল, স্যার, আপনার মিসেসের পছন্দ কি এমনই? নাকি অন্য কোনো কালার দেখাব? মেহরাজ এক মুহূর্ত চুপ করে রইল। তার বাদামি চোখের মণি দুটোতে এক অদ্ভুত আবেশ খেলে গেল। হালকা কণ্ঠে বলল, আমার মিসেস অন্যদের চোখে কীরকম তা জানি না, তবে আমার চোখে সবসময় ভীষণ সুন্দর। তবে সবুজ রংটা তাকে মানায় বেশি। যেন আকাশ আর বৃষ্টির এক অদ্ভুত মিলন। দোকানদার মুচকি হেসে বলল, স্ত্রীকে অনেক ভালোবাসো না? মেহরাজ আশেপাশে তাকিয়ে মাথা নাড়িয়ে হালকা কণ্ঠে বলল, হুম। মেহরাজ শাড়িগুলোর পাশে কিছু মানানসই গহনাও বেছে নিল। তার মনে আছে ইমতাহা গহনা তেমন একটা পছন্দ করে না, কিন্তু মেহরাজ জাইনের স্ত্রী হিসেবে তাকে সাজানোটা যেন মেহরাজের এক গোপন নেশা। তাছাড়া জাইন বাড়ির বর বউ হিসেবে ইমতাহার অনেক গয়নাগাটি রয়েছে। মেহরাজের মায়ের পক্ষ থেকে। কেনাকাটা শেষ করে সে যখন কাউন্টারে কার্ড সোয়াইপ করছিল, তার চোখ গেল ছোট্ট একটা পাথরের নাকফুলের দিকে। ছোট্ট, চকচকে হীরের নাকফুলটার দিকে তাকাতেই মেহরাজের চোখের সামনে ইমতাহার সেই অভিমানী মুখটা ভেসে উঠল। ইমতাহা সাজগোজ খুব একটা না করলেও তার ওই তীক্ষ্ণ নাকে ছোট্ট একটা পাথরের কুচি জ্বলজ্বল করলে তাকে যে কতটা মায়াবী দেখাবে। তাছাড়া ওই মহিলাকে তো বিবাহিত লাগতে হবে না? তা মেহরাজ জাস্ট এক পলকে কল্পনা করে নিল। তার অবাধ্য ঠোঁটের কোণে আবার সেই হালকা, কড়া হাসির রেখা ফুটে উঠল। ওই নাকফুলটাও প্যাক করুন। দোকানদার নাকফুলটি একটা লাল বাক্সে যত্ন করে রাখতে রাখতে বলল, চয়েস আছে বলতে হবে স্যার। ম্যাডামকে এই হীরের কুচিতে যা মানাবে না। মেহরাজ কোনো জবাব দিল না। সে বিল মিটিয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে শপিং মল থেকে বের হয়ে এল। বাইরে ততক্ষণে আকাশ মেঘে মেঘে কালো হয়ে এসেছে। মেহরাজ ড্রয়িং রুমের মধ্যে ঢুকতেই দেখতে পেল আবরাজ আর মিরাজ সাহেব বসে আছে সোফায়। মেহরাজ বাবাকে এই সময় এখানে দেখে অবাক হয়ে গেল। কারণ ওনার চীন থেকে ফেরার কথা ছিল পরের সপ্তাহে। মেহরাজ বাসার একজন মেইডকে ডাকল। হাতের প্যাকেটগুলো তার হাতে দিয়ে বলল, শোন ঈশা, এগুলো আমার রুমে রেখে আসবি। তোর ভাবিকে বলবি এগুলো পড়তে। ঈশা নামক মেয়েটা প্যাকেটগুলোতে চোখ বুলিয়ে শুধু শাড়ি দেখে মিনমিন করে বলল, কিন্তু ভাইজা, শুধু এগুলো দিয়ে তো হবে না। মেহরাজ ভ্রুকুচকে বলল, 25টা শাড়ি আছে। আর কিছু গহনা আছে, হবে না কেন? ঈশা নিচের দিকে তাকিয়ে বলল, ইয়ে ভাই, শুধু শাড়ি দিয়ে তো হয় না, শাড়ির সাথে আরও অনেক কিছু কিনতে হয়। মেহরাজ ভ্রু যুগল আরও কিছুটা কুচকে ফেল। কর্পোরেট দুনিয়ার হাজার কোটি টাকার হিসাব যার মাথায় এক সেকেন্ডে খেলে যায়, সে হুট করেই এই শাড়ির সাথে আরও অনেক কিছুর গোলকধাঁধায় পড়ে থমকে গেল। সে ঈশার দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর আর বিভ্রান্ত গলায় বলল, আর কি কিনতে হয়? আমি তো দামি জামদানি আর জর্জেট দুটোই নিয়েছি। সাথে ম্যাচিং গহনাও আছে। ব্লাউজ, পেটিকোট সবই আছে। ঈশা এবার চুপ করে রইল, সে কিভাবে বোঝাবে এই মানুষটাকে। এবার সোফায় বসে থাকা মিরাজ সাহেব গম্ভীর কণ্ঠে বলল, ঈশা, এইগুলো নিয়ে তুই উপরে রেখে জামিলার সাথে মার্কেটে যা। সব দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আসিস। টাকা আমি দিব। ঈশা মাথা নাড়িয়ে উপরের রুমে চলে গেল। মেহরাজ এবার সোফায় বসে থাকা মিরাজ সাহেবের দিকে তাকাতেই দেখল, উনি বাঁকা চোখে ওর দিকে তাকিয়ে আছে। মেহরাজ আমতা আমতা করে বলল, কি ব্যাপার বাবা, এভাবে তাকাচ্ছ কেন? মিরাজ সাহেব এবার হাতে থাকা খবরের কাগজটা সোফার অন্য পাশে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, বাহ বাহ! ইমতাহার প্রতি তোমার ভালোবাসা দেখে বাকহারা হলাম। যখন আমি সম্মানের সাথে ওকে তোমার বউ করে বাড়িতে নিয়ে আসতে চাইছিলাম, তখন তুমি বাড়ি থেকে পালিয়ে আমার মুখে চুনকালি মেখে দিয়েছিলে। বাহানা দিয়েছিলে পড়াশোনা করার,
আর এখন ওকে কিডন্যাপ করে এনে এত খাতির যত্ন করা হচ্ছে। মিরাজ সাহেবের বজ্রকণ্ঠের হুঙ্কারে ড্রয়িংরুমের শান্ত পরিবেশটা এক নিমেষে থমকে গেল। সোফায় বসে থাকা আবরাজ এতক্ষণ ফুরফুরে মেজাজে পপকর্ন মুখে তোলার তোড়জোড় করছিল, কিন্তু বাবার এই রুদ্রমূর্তি দেখে সে বিষম খেয়ে সোজা হয়ে বসল। চশমাটা নাকের ডগা থেকে ঠেলে চোখের মণি জোড়া বড় বড় করে সে এক পলক ভাইয়া আর এক পলক বাবার দিকে তাকাতে লাগল। পরিস্থিতি ব্যক্তিক দেখে সে মনে মনে ভাবল, আজ হিটলারের কপালে নির্ঘাত শনি আছে। মেহরাজ মিরাজ সাহেবের এই আচমকা ক্ষোভের মুখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার বাদামি চোখের মণি দুটোতে এক মুহূর্তের জন্য অপরাধবোধের ছায়া পড়লেও পরক্ষণেই সে নিজের চিরচেনা গাম্ভীর্য আর ব্যক্তিত্ব ফিরে পেল। শার্টের হাতা দুটো আর একবার আলতো করে টেনে সে বাবার মুখোমুখি একটা সোফায় বসল। তার বসার ভঙ্গিতে অপরাধীর কোনো জড়তা নেই, বরং রয়েছে জাইন পরিবারের বড় ছেলের সহজাত একরোখা ভাব। বাবা, ৩ বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। তখন আমার ক্যারিয়ার আর মানসিক অবস্থা কোনোটাই ইমতাহার দায়িত্ব নেওয়ার মতো ছিল না। আমি পালিয়ে যাইনি, আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে সময় নিয়েছিলাম। বাহে, যোগ্যতা তোমার? একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে খেলা করাটা তোমার যোগ্যতা? ৩ বছর আগে যখন আমি তোমার মায়ের ইচ্ছেতে ওকে আমার নিজের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, তখন তুমি তোমার ইগো নিয়ে চলে গেলে। আর আজ যখন মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন তাকে অফিস থেকে স্রেফ তুলে নিয়ে এসে নিজের রুমে বন্দি করে রেখেছ। এই আমার তোমাকে দেওয়া শিক্ষা? মিরাজ সাহেবের প্রতিটি কথা তীরের মতো এসে মেহরাজের বুকে বিঁধছিল। কিন্তু মেহরাজ মুখ নামাল না। সে নিজের পকেট থেকে সেই লাল মখমলের ছোট বাক্সটা বের করে টেবিলের উপর রাখল। তারপর বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি কোনো জোর জুলুম করছি না বাবা। ইমতাহা ৩ বছর আগেও আমার স্ত্রী ছিল, আজকেও সে মেহরাজ জাইনের অর্ধাঙ্গিনী। আমি শুধু আমার ফেলে আসা অধিকারটুকু বুঝে নিতে চাইছি। থাপড়িয়ে অধিকারবোধ তোমার পিছন দিয়ে বের করে দিব বেয়াদব। যে অধিকারে ভালোবাসা থাকে না, সম্মান থাকে না, তাকে অধিকার বলে না মেহরাজ, তাকে জোর জুলুম বলে। তুমি যদি ভেবে থাকো তোমার এই কয়েক মিনিটের ভালোবাসা থেকে ইমতাহা তোমার প্রতি ইমপ্রেস হয় তোমাকে মেনে নিবে, তাহলে তুমি ভুল ভাবছ। ইমতাহা তোমার থেকে ১০ গুণ জেদি। মিরাজ সাহেবের পাশে বসে থাকা আবরাজ ফিক করে হেসে দিল। তার ভীষণ মজা লাগছে এই হিটলারকে বকা খেতে দেখে। মেহরাজ উঠে দাঁড়াতে আবরাজ এক দৌড়ে নিজের রুমে চলে গেল। মেহরাজ আবার নিজের জায়গায় বসে চোখ বন্ধ করে বলল, ও যদি ১০ গুণ জেদি হয়, তাহলে আমি আরও ২০ গুণ জেদি। মিরাজ সাহেব নিজের বড় ছেলের এই অনল আর একরোখা জবাব শুনে রাগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। মেহরাজের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সেখানে এক অদ্ভুত আর অনমনীয় জেদ পাথর হয়ে জমে আছে। মিরাজ সাহেব সোফায় হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন, এই ছেলের মাথা একবার গরম হলে বা কোনো বিষয়ে সে একবার বেঁকে বসলে, তাকে সোজা করা মেহরাজ গ্রুপের ১,০০০ কোটি টাকার ডিল সাইন করানোর চেয়েও কঠিন। তোমার এই অহংকার আর জেদ একদিন তোমাকে খুব বড় বিপদে ফেলবে মেহরাজ। দেখা যাবে। মিরাজ সাহেব চায়ের কাপটা একটা চুমুক দিল। আপনি যদি আমার ৩ বছর আগে ইমতাহার একটা ছবি দিতেন, তাহলে আজ আমার ৩-৪টা কাচ্চা বাচ্চা থাকত। মিরাজ সাহেব চায়ের কাপে চুমুক দিতে গিয়েও মেহরাজের এমন অভাবনীয় আর সপাট ডায়ালগ শুনে মাঝপথেই থমকে গেলেন। ওনার মুখের চা প্রায় ছিটকে বের হওয়ার উপক্রম হল। তিনি চোখ দুটো বড় বড় করে নিজের গম্ভীর, কর্পোরেট ব্যক্তিত্বসম্পন্ন বড় ছেলের দিকে তাকালেন, যেন বিশ্বাসই করতে পারছেন না এই মেহরাজ জাইন নিজের মুখে কাচ্চা বাচ্চা খির মতো শব্দ উচ্চারণ করেছে। কিছুক্ষণ পুরো ড্রয়িংরুমে এক অদ্ভুত থমথমে নীরবতা বিরাজ করল। তারপরই মিরাজ সাহেব হাতের চায়ের কাপটা বেশ জোরেই টেবিলের উপর নামিয়ে রাখলেন। ঠক করে একটা শব্দ হল। ওনার ফর্সা মুখটা রাগে আর চরম বিরক্তিতে লাল হয়ে উঠল। বেয়াদব! মুখের উপর তর্ক করা হচ্ছে? আর কি বললে আমি তোমাকে ইমতাহার ছবি দেখাইনি? আমি তোমাকে দিনে ১০ বার জোর করেছিলাম ইমতাহার সাথে দেখা করতে, ওর একটা ছবি নিয়ে তোমার পিছু পিছু ঘুরেছিলাম, তবু তুমি চোখ তুলেও তাকাওনি। কুত্তার বাচ্চা, এখন তোকে থাপড়িয়ে তোর দাঁত ফেলে দিবে আমাকে দোষারোপ করলে। মিরাজ সাহেবের এই তীব্র গর্জনে ড্রয়িংরুমের কাছের ঝাড়বাতিটাও যেন মৃদু কেঁপে উঠল। মেহরাজ জাইন, যে মেহরাজ গ্রুপের মিটিং রুমে এক ইশারায় বাঘা বাঘা ডিরেক্টরদের কাঁপিয়ে দেয়, সে নিজের বাবার মুখ থেকে কুত্তার বাচ্চা গালিটা শুনে এক মুহূর্তের জন্য পুরো স্তব্ধ হয়ে গেল। মেহরাজ ঢোক গিলে সোফায় বসা অবস্থা থেকেই বাবার দিকে তাকাল। বাবার এই চরম রুদ্রমূর্তির সামনে মেহরাজের সেই দুর্ভেদ্য অহংকারটা যেন ক্ষণিকের জন্য একটু নড়ে উঠল। তবে সে মেহরাজ জাইন।
নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে সে 1 সেকেন্ডও সময় নেয় না। সে দ্রুত নিজের গলার টাইটা এক হাত দিয়ে সামান্য আলগা করল, যেন ঘরের বাতাসটা হঠাৎ বড্ড ভারী হয়ে উঠেছে। তারপর অত্যন্ত নিচু, প্রায় মিনমিন করা গলায় বলল, আপনি তো বলেছিলেন আমার থেকে বড় বয়সে, আমি ভেবেছিলাম। তখন তো আমার মাথা ঠিক ছিল না বাবা। আপনি যদি ছবিটা আমার পকেটে জোর করে গুজে দিতেন, তাহলে তো আজ এই ভুল বোঝাবুঝি হতো না। দোষটা কিন্তু আপনারও আছে। মুখ একদম বন্ধ কর মেহরাজ। দোষ এখন আমার? তোর পিছু পিছু ছবি নিয়ে ঘোরাটা কি আমার দায়িত্ব ছিল? বেয়াদব ছেলে। এখন যখন মেয়েটা নিজে কামাই করে খাচ্ছে, তখন তোর পুরুষত্ব জেগে উঠেছে? তখন তোর ওই দেমাগ কোথায় ছিল? আপনার দোষ ছিল। আপনি আমাকে দাওয়াতে নিয়ে যাবেন বলে বিয়ে বাড়িতে জোর করে ঢুকিয়ে কাজীকে দিয়ে কবুল পড়িয়ে সাইন করিয়ে বিয়ে করিয়ে দিয়েছিলেন। তাই আমি রাগে দুঃখে পালিয়ে আমেরিকা চলে গিয়েছিলাম। তাই বলে কি আপনি ইমতাহাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারলেন না? ওকে ওই বাড়িতে ফেলে রাখলেন। ওকে এই বাড়িতে আনলে হয়তো আমি অনেক আগেই ওকে আমার করে পেয়ে যেতাম। মেহরাজের এই পাল্টা জবাবে মিরাজ সাহেব এবার যেন আকাশ থেকে পড়লেন। তিনি হাতের খবরের কাগজটা সোফায় একরকম আছড়ে ফেলে নিজের 2 হাত কোমরে রাখলেন। ওনার চোখে বিস্ময় আর ক্ষোভের এক অদ্ভুত মিশ্রণ। মেহরাজ জাইন যে নিজের দোষ ঢাকতে এখন 3 বছর আগের সেই নাটকীয় বিয়ের পুরো দায় ওনার উপর চাপিয়ে দিচ্ছে, এটা ওনার হজম করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাহি মেহরাজ! উল্টো চোরের মায়েরা বড় গলা। তোর পালিয়ে যাওয়ার খবর শুনে আমি লজ্জায় বরযাত্রী নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আমি আর কখনো ইমতাহার বাবার সাথে যোগাযোগই করিনি। তারপর ওরা মিরপুর থেকে মোহাম্মদপুরে চলে গিয়েছিল। এত অপমান সহ্য করতে না পেরে মিরাজ সাহেব শান্ত হয়ে ধপ করে বসে এক গ্লাস পানি ঢেলে ধক ধক করে খেয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, তোকে আমি জোর করতাম না বিয়ের জন্য এতটুকু বয়সে। কিন্তু তুই তো পুরোপুরি মদ, গাঁজা, সিগারেট আর ড্রাগস এডিক্টেড হয়ে গিয়েছিলি। আমি ভেবেছিলাম বাসায় বউ আসলে তোকে ঠিক রাখতে পারবে। আর হলো উল্টো। মিরাজ সাহেবের মুখের শেষ কথাগুলো বিষের মতো আছড়ে পড়ল। এতক্ষণ যে মেহরাজ বাবার সাথে চোখে চোখ রেখে যুক্তির পর যুক্তি সাজাচ্ছিল, সে হুট করেই যেন কোনো এক অদৃশ্য আঘাতে একদম পাথর হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, বাদামি চোখের মণি দুটো স্থবির হয়ে একদৃষ্টে মেঝের কার্পেটের দিকে নিবদ্ধ হল। পুরো ড্রয়িং রুমে এক অদ্ভুত, দমবন্ধ করা নীরবতা নেমে এল। কেবল বাইরের ঝুম বৃষ্টির শব্দ আর ভেতরের এসির একটানা মৃদু গুঞ্জন সেই নীরবতাকে ভাঙার চেষ্টা করছিল। নিজের জীবনের সবচেয়ে অন্ধকার এবং কলঙ্কিত অধ্যায়টা এভাবে স্রেফ 1 সেকেন্ডে তার মনে পড়ে গেল। মিরাজ সাহেব এক গ্লাস পানি খেয়ে সোফায় হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিলেন। ওনার গলায় রাগ নয়, বরং এক বুক হতাশা আর ক্লান্তির সুর স্পষ্ট। তিনি অত্যন্ত নিচু অথচ ভারী গলায় বলতে লাগলেন, তোর মা যখন মারা গেল, তুই নিজেকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলি মেহরাজ। রাতবিরেতে মাতাল হয়ে বাসায় ফেরা, ড্রাগসের ঘোরে নিজের রুমে ভাঙচুর করা কি করিসনি তুই? ইমতাহার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিলেন। ওনার সৎ স্বভাব আর ইমতাহার শান্ত অথচ ব্যক্তিত্বের কথা জেনেই আমি ভেবেছিলাম, এই মেয়েটাই পারবে তোকে ওই নরক থেকে টেনে বের করতে। কিন্তু তুই তো সুযোগই দিলি না। মেহরাজ এখনও চুপ। তার নিখুঁতভাবে গোটানো শার্টের হাতার নিচে হাতের পেশিগুলো টানটান হয়ে উঠেছে। নিজের অতীতকে সে ঘৃণা করে, তবে অতীতের একটা মধুর অংশ তার ভীষণ প্রিয়। তবে আজ সেই অতীতের কারণেই সে ইমতাহার সামনে এক দণ্ডও দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলছে, এই সত্যিটা তার অহংকারী বুকে তীরের মতো বিঁধল। আমি ইমতাহাকে ভার্সিটি লাইফ থেকে পছন্দ করি বাবা। মিরাজ সাহেব চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়েছিলেন, তিনি ঝট করে চোখ মেলে সোজা হয়ে বসলেন। ওনার মুখের অবয়বে তখন রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। মেহরাজ সোফা থেকে ধীর পায়ে উঠে দাঁড়াল। তার বাদামি চোখের মণি দুটোতে এতক্ষণের সেই অপরাধবোধ কিংবা অন্ধকার জেদ ছাপিয়ে এক অন্যরকম গভীর, সুপ্ত ব্যাকুলতা প্রকাশ পেল। মিরাজ সাহেব অবাক হয়ে বলল, তুমি আমাকে বলনি কেন যে কাউকে পছন্দ করো? মেহরাজ উত্তর দিল না। সে দেওয়ালে টাঙানো মায়ের ছবিটার দিকে একবার তাকাল, তারপর বাবার দিকে ফিরে অত্যন্ত শান্ত অথচ স্পষ্ট গলায় বলতে শুরু করল, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। মায়ের মৃত্যুর পর আমি নিজেকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিলাম। চারপাশের অন্ধকার কাটাতে আমি ভুল পথে পা বাড়িয়েছিলাম। কিন্তু সেই অন্ধকারের মাঝেও আমার বেঁচে থাকার একটা মাত্র আলো ছিল, ইমতাহা। মেহরাজ এক পা দুপা এগিয়ে এসে টেবিলের উপর রাখা সেই লাল মখমলের ছোট্ট বাক্সটা হাতে নিল। বাক্সটার উপর আলতো করে বুড়ো আঙুল বোলাতে বোলাতে সে বলল,
ও যখন আমাদের ভার্সিটিতে সিনিয়র ছিল, ৩য় বর্ষের, ও জানত না মেহরাজ জাইন নামের কেউ দূর থেকে ওর উপর নজর রাখত। ওর ওই মায়াবী চোখ, শান্ত চলাফেরা আমার এই ভাঙাচোরা মনের ভেতর গেঁথে গিয়েছিল। আমি নিজেকে তখন এতটাই অপবিত্র আর শেষ হয়ে যাওয়া মানুষ ভাবতাম যে, ওর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস আমার ছিল না। আমি শুধু ভাবতাম, এই মেয়েটা কোনোদিন আমার জীবনে এলে আমি ভালো হয়ে যাব। মেহরাজ এইগুলো বিড়বিড় করতে করতে ড্রয়িংরুম থেকে ধীর পায়ে বেরিয়ে পাশের গেস্ট রুমের দিকে চলে গেল। তার যাওয়ার পথের দিকে মিরাজ সাহেব চরম বিস্ময় আর স্তব্ধতা নিয়ে তাকিয়ে রইলেন। দীর্ঘক্ষণ ওনার মুখ থেকে কোনো কথা বের হল না। নিজের উদ্ধত, অহংকারী আর একরোখা বড় ছেলের ভেতরে যে এমন একটা গোপন কাচের মহল লুকিয়েছিল, তা ওনার চেনা মেহরাজ জাইনের সাথে মেলাতে বেশ বেগ পেতে হচ্ছিল। ওনার বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।